ওয়েলকাম টু লাভ টু ট্রাভেলের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে থেকে কিন্তু আমাদের শুরু হতে চলেছে ট্রেন ব্লগ, আর লাভ টু ট্রাভেল কিন্তু এই প্রথম কিন্তু ট্রেন ব্লগ করছে। গুড মর্নিং সবাইকে। আজ 24শে সেপ্টেম্বর 2025 বুধবার। আমরা চলেছি একটি নতুন গন্তব্যে, নতুন জায়গায়। আমাদের যাত্রা ছিল বিখ্যাত কলকাতা ডুবে যাওয়ার পরের দিন 23শে সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। টানা 5-6 ঘন্টা বৃষ্টি হয়ে পুরো উত্তর দক্ষিণ সমগ্র কলকাতা মহানগরী জলের তলায় চলে গিয়েছিল। এই দুর্যোগের মধ্যে ট্রেন যাবে কি যাবে না খুব সংশয়ের মধ্যে ছিলাম, কিন্তু সেই দুর্যোগ কেটে গিয়ে ভালোভাবেই আমরা শিয়ালদহ স্টেশন পৌঁছলাম। আর আমাদের ট্রেন একদম অন টাইম। আমাদের ট্রেন দিয়েছিল 12 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু এই প্ল্যাটফর্মের ইন্ডিকেটরগুলো কাজ করছিল না। যদিও টিকিটের রেজিস্টার্ড নম্বরে কোচ পজিশন পাঠিয়ে দিয়েছিল, তবু বলবো ঠিক করে কোচ পজিশন প্ল্যাটফর্মে ইন্ডিকেট করা থাকলে সুবিধে হয়। জানি না প্রতিদিনই এমন নাকি আমাদের যাত্রার দিনই ইন্ডিকেটরগুলো কাজ করছিল না। কর্তৃপক্ষ বিষয়টার দিকে নজর দিলে ভালো হয়। আমাদের কোচ নম্বর ছিল S4 নন এসি স্লিপার ক্লাস। আমরা আজকে শিয়ালদা স্টেশনে রয়েছি, আর শিয়ালদা থেকে ট্রেন ধরে নেব 13175 শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর ট্রেন কিন্তু 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এবং ট্রেন প্রবেশ করতে চলেছে। আমাদের কোচ নম্বর হচ্ছে কিন্তু S4। তো আমরা ট্রেন প্রবেশ করার অপেক্ষায় রয়েছি। ট্রেন প্রবেশ করছে এবং তারপরে কিন্তু আমরা ট্রেনে প্রবেশ করব, এবং ট্রেনে প্রবেশ করার পর কিন্তু বাকি কথা হবে যে কোথায় যাচ্ছি, কি কি এক্সপ্লোর করব, আর ট্রেনে আমরা কি কি করতে চলেছি সবটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। 13175 ডাউন শিয়ালদা টু শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে পড়লাম। গন্তব্য গুয়াহাটি। শিয়ালদহ থেকে ট্রেন ছাড়ার সময় 6:50। গুয়াহাটি পৌঁছানোর নির্ধারিত সময় হচ্ছে পরদিন রাত 2:45। আমার এই ট্রেনের সিট নম্বর হচ্ছে S4 এর 32। সাইড আপার, কিন্তু নিচে বসারও এক্সেস রয়েছে। এই স্লিপার কোচে তিনটে করে দুপাশে স্লিপার এবং এক পাশে দুটো করে স্লিপার থাকে। দুপাশে একটা করে মোট দুটো চার্জিং পয়েন্ট, দুটো করে লাইট ও ফ্যানের সুইচ আছে এবং একটি আয়না রয়েছে। আমাদের জার্নি শুরু হলো গরম গরম চা দিয়ে, 10 টাকার চা। সঙ্গে টাটা ছিল আমার বাড়ি থেকে আনা কিছু বিস্কিট। আর আমাদের ট্রেন একদম অন টাইম, অর্থাৎ 6:50-এ শিয়ালদহ থেকে ছেড়ে দিল। এবার এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর। দমদম বড়াইনগর হল স্টেশন পার হয়ে গেল। ট্রেন প্রবেশ করতে চলেছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের স্টপেজ টাইমিং হচ্ছে 2 মিনিট। দক্ষিণেশ্বর স্টেশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে এবং এরপর কিন্তু আমরা দক্ষিণেশ্বরের সেই বিখ্যাত সেতুটা কিন্তু পাবো। এখন আমরা চলেছি নিবেদিতা সেতুর উপর দিয়ে। হুগলি নদীর উপরে বালি দক্ষিণেশ্বর রুটের এই সেতুটির মোট দৈর্ঘ্য 2890 ফুট, প্রস্থ 95 ফুট। এই সেতুর বিশেষত্ব হচ্ছে এখান থেকেই দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দিরটি খুব সুন্দরভাবে দেখা যায়। নিবেদিতা সেতু পার হতেই আমাদের ট্রেনের সাথে প্রথম ক্রসিং হলো 13150 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আলিপুরদুয়ার জংশন থেকে ছেড়ে শিয়ালদহগামী এই কাঞ্চনকন্যা ক্রস করল। উত্তরবঙ্গ ভ্রমণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেনটি। আমাদের ট্রেন কিন্তু দক্ষিণেশ্বর থেকে ছেড়ে দিয়েছে। দক্ষিণেশ্বরে 2 মিনিট স্টপেজ ছিল। 2 মিনিট স্টপেজের পর কিন্তু ট্রেন ছেড়ে গেল। এর পরবর্তী স্টেশন কিন্তু হচ্ছে বর্ধমান জংশন।
ট্রেন কিন্তু দক্ষিণেশ্বর বালিহল্ট পার হয়ে যাওয়ার পর রাজচন্দ্রপুর প্রবেশ করবে, মানে এটা হল্ট স্টেশন। সেখানে কিন্তু ট্রেন এমনি দাঁড়িয়ে গেছে, এবার বোঝা যাচ্ছে না, হয়তো কোনো ক্রসিং হলেও হতে পারে। আর ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে চলছে। ট্রেন কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিল এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু ট্রেন কিন্তু ছেড়ে দিল। এবার কিন্তু শক্তিগড় স্টেশন প্রবেশ করছে। শক্তিগড় হচ্ছে হল স্টেশন, কিন্তু আপনারা কমেন্ট করে জানান যে শক্তিগড়ের কি ফেমাস। আচ্ছা, শক্তিগড়েরটা তো কমেন্ট করবেনই। এবার বর্ধমান জংশন যেহেতু আসছে, বর্ধমানেরও কিন্তু কিছু ফেমাস খাবার রয়েছে, সেটা কি সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মুহূর্তে কিন্তু একটা বন্দে ভারত পাস করে গেল। আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন থেকে 101 কিলোমিটার অতিক্রম করে কিন্তু এবারের আমাদের স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন। বর্ধমান জংশন ট্রেন প্রবেশ করতে চলেছে, আর আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে চলছে। আর এই বর্ধমান স্টেশনের স্টপেজ টাইমিং হচ্ছে কিন্তু 5 মিনিট। আমাদের নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে চলছে। এই মুহূর্তে সময় হচ্ছে 8টা 52। বর্ধমান স্টেশন থেকে অনেক প্যাসেঞ্জারই উঠবে, যা দেখা যাচ্ছে প্রচুর ভিড় হয়ে আছে। এই ট্রেনের কিন্তু স্টপেজ টাইমিং ছিল 5 মিনিট, কিন্তু 5 মিনিট কি বলবো, 10 মিনিট অতিক্রান্ত হয়ে গেল। এখন পর্যন্ত ট্রেন ছাড়ার কোনো মানে দেখছি না যে ট্রেন ছাড়বে কখন। তো এইভাবে কিন্তু ট্রেনটা একটু মানে 10 মিনিট 20 মিনিট করে কিন্তু লেটটা করছে। আমরা যেহেতু স্লিপার ক্লাসের টিকিট করেছি, তো স্লিপার ক্লাসে জেনারেলি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে প্রচুর মানে লোকাল প্যাসেঞ্জার, যে কম ডিস্টেন্সে যারা ট্রাভেল করছে, নন রিজার্ভেশন যারা থাকে, তারা টিকিট হোল্ডার বাট নন রিজার্ভেশন, তারা কিন্তু প্রচণ্ড রিজার্ভেশন কামরায় কিন্তু চেপে পড়ে। তো এইটা একটা কিন্তু মানে ব্যাপার যে আমাদের রিজার্ভেশন সিট রয়েছে, তেমন তা সত্ত্বেও তারা বসে যাচ্ছে। যাই হোক, তো কথা বলতে বলতে আপনাদের সঙ্গে কিন্তু বর্ধমান জংশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিল। বর্ধমান জংশনে কিন্তু মোটামুটি 20 মিনিটেরও উপর কিন্তু ট্রেন দাঁড়িয়েছিল। তো এবার ট্রেন ছাড়লো। এর পরবর্তী স্টেশন কিন্তু হচ্ছে বোলপুর। ট্রেন কিন্তু বোলপুর প্রবেশ করতে চলেছে, বোলপুর শান্তিনিকেতন। আর এটা কিন্তু শিয়ালদা থেকে আসাম তৃতীয় স্টেশন কিন্তু পড়ছে বোলপুর শান্তিনিকেতন। আর এই ট্রেন কিন্তু শিয়ালদা থেকে 153 কিলোমিটার অতিক্রম করে কিন্তু বোলপুর স্টেশন প্রবেশ করতে চলেছে। আর বোলপুরে কিন্তু স্টপেজ টাইমিং হচ্ছে 5 মিনিট। আর আমাদের ট্রেন কিন্তু 30 থেকে 40 মিনিট লেটে চলছে নির্ধারিত সময় থেকে। এই কিন্তু প্রবেশ করছে বোলপুর শান্তিনিকেতন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতন, যেটা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে। তো সেই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই জায়গার এক ঐতিহ্য রয়েছে, এবং আমরা প্রত্যেকেই কিন্তু একটা মানে ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হচ্ছে এই বোলপুর শান্তিনিকেতন। তো এই বোলপুর শান্তিনিকেতন কিন্তু বর্তমানে প্রবেশ করছে। আর বোলপুর স্টেশনে কিন্তু ট্রেন প্রবেশ করলো 1 নম্বর প্ল্যাটফর্মে। রাঙামাটির দেশ বোলপুর শান্তিনিকেতন। তো এখানে আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন প্রবেশ করলো সাহেবগঞ্জ টু হাওড়া ডাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।
বোলপুর শান্তিনিকেতন থেকে একদম ডট 10টায় কিন্তু ছেড়ে যাচ্ছে। এখন বাজে কিন্তু 10টা 19। তো বোলপুর শান্তিনিকেতন পার হয়ে গেল। তো আমরা ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করা দরকার। আমরা বর্ধমান জংশন থেকে কিন্তু 1 প্লেট পুরি সবজি নিয়ে নিয়েছিলাম। তো সেটাই এখন খাওয়া দাওয়া করব। আর এই যে দেখুন, ওখান থেকে 5টা পুরি রয়েছে, আলুর একটা তরকারি রয়েছে, আর আচার রয়েছে, আর একটা কাঁচা লঙ্কা রয়েছে। এখানে কিন্তু আর সেই কলকাতার বিখ্যাত আপেল পেঁয়াজ দেয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার এটাই আমরা এখন খাবো। লুচিগুলো তো সেই আর ফুলকো লুচি নয়, ওই তেনিয়ে যাওয়া লুচি। যে পুরি সবজি, এটার দাম কিন্তু পড়েছে 30 টাকা। আগেই বলেছি ফুড ব্লগার নই, তাই ঠিকঠাকই আছে। শিয়ালদা স্টেশন থেকে কিন্তু 186 কিলোমিটার অতিক্রম করে কিন্তু 10টা 40 বাজে এখন কিন্তু সাঁইথিয়া স্টেশন প্রবেশ করছে। ক্ষীর কত করে, দই কত করে? আর এই কিন্তু সাঁইথিয়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেন কিন্তু প্রবেশ করছে রামপুরহাট। শিয়ালদহ থেকে কিন্তু 214 কিলোমিটার অতিক্রম করে রামপুরহাট স্টেশনে প্রবেশ করছে। আর রামপুরহাটের স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। নির্ধারিত সময় থেকে কিন্তু প্রায় 25 মিনিট মতো দেরিতে চলছে আমাদের ট্রেন। আর এই কিন্তু রামপুরহাট স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। অনেকটা বাদে কিন্তু প্রায় 1টা নাগাদ কিন্তু ফারাক্কা আসবে। তো আমরা ভাবলাম, যেহেতু আমরা দুপুরের লাঞ্চটা কিন্তু আমি বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছি, এখন কিন্তু বাজে প্রায় 11:30, কিন্তু আমরা এখনই লাঞ্চটা করে নিতে চাইছি। আমি কি খাবার এনেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেটা নিয়ে এসেছি, এই ডিশটাকে ঠিক বিরিয়ানি বলবো না পোলাও বলবো সেটা বলা যাবে না। বিরিয়ানি এবং পোলাওর মাঝামাঝি হতে পারে, বা বিরিয়ানি পোলাওর মিশ্রণ হতে পারে, কারণ আমি সেই ডিম এবং আলু দিয়ে এক প্রকার বলা যেতে পারে যে কম্বো, বিরিয়ানি আর পোলাওর কম্বো, সেটা আমি তৈরি করে এনেছি। এখন আমরা কিন্তু সেটাই খাওয়া দাওয়া করব। আমাদের ট্রেন কিন্তু নিউ ফারাক্কা জংশনে প্রবেশ করেছে। নিউ ফারাক্কা জংশনে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এখানের স্টপেজ টাইমিং হচ্ছে কিন্তু 2 মিনিট। জংশন কিন্তু ছেড়ে গেল। এখানে 2 মিনিট ছিল, কিন্তু মোটামুটি 5 মিনিট মতো এখানে দাঁড়িয়েছিল ট্রেন। তো এবার হচ্ছে ফারাক্কা যে ব্যারেজ, সেটা প্রবেশ করার পালা। অনেকটা বড় এলাকা নিয়ে ব্যারেজটা, হুগলি নদীর উপরে সেই ব্যারেজ। ওয়েলকাম টু ফারাক্কা ব্যারেজ। এই আমরা কিন্তু ফারাক্কা ব্যারেজে প্রবেশ করে ফেললাম। এই ব্যারেজটার কিন্তু দৈর্ঘ্য হচ্ছে 2240 মিটার। আর এই ব্যারেজটাতে কিন্তু 109টি লক গেটস রয়েছে, যেগুলো সময় সময় জল ছাড়া হয়। উত্তর পূর্বাঞ্চলের মানে ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু আমরা নর্থ বেঙ্গল ট্যুর যাই বা আসাম যাই, মানে এই ট্যুরের ক্ষেত্রে কিন্তু এই ফারাক্কা ব্যারেজটা কিন্তু একটা মানে সিগনিফিকেন্স জায়গা বলা যেতেই পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে ফারাক্কা ব্যারেজটা, এটা কিন্তু দুটো জেলাকেও কিন্তু এক প্রকার সংযোগ করছে। মানে একদিকে হচ্ছে মুর্শিদাবাদ, আরেকদিকে হচ্ছে মালদা। তো দুটো জেলার কিন্তু সংযোগস্থলে রয়েছে এই ফারাক্কা ব্যারেজ। আর এই ব্যারেজটা কিন্তু স্থাপন করা হয়েছিল 1975 সালে। আর এই ব্যারেজটার একদিক দিয়ে যেরকম রয়েছে রেল লাইন, আরেক দিকে কিন্তু রোডেরও ব্যবস্থা রয়েছে, যেই রোডটা ধরে সমস্ত গাড়ি চলাচল করে। অসাধারণ লাগছে। যাইরা আমাদের ক্যামেরাতে কতটা আপনাদের কাছে এই ফারাক্কা ব্যারেজের ছবি পৌঁছতে পারছে, প্রচুর জলের গভীরতা। তো একদিকে আমরা ট্রেনে চড়েছি, আরেকদিকে বাই রোডে গাড়ি চলছে, আর সামনে হচ্ছে হুগলি নদীর উপরে কিন্তু এই ব্যারেজটা। তো অসাধারণ। আজ কিন্তু প্রচন্ড গরম পড়েছে। কালকে এমন দুর্যোগ ছিল, সেই দুর্যোগের পর এত গরম পড়েছে, কিন্তু এই গরমের থেকে কিন্তু খানিকটা এখানটায় যেহেতু নদী আর এই ব্যারেজটা পার হচ্ছে, তো অনেকটা হাওয়া দিচ্ছে এবং সেই গরম থেকে অনেকটাই নিস্তার দিচ্ছে। 2240
40 মিটার দৈর্ঘ্যের এই যে ব্যারেজটা, এটা কিন্তু আমরা এই অতিক্রম সম্পূর্ণ করলাম। আমরা কিন্তু বাংলার ঘন সবুজ বন জঙ্গল পেরিয়ে কিন্তু চলেছি মালদা টাউনের দিকে। ট্রেন কিন্তু মালদা প্রবেশ করতে চলেছে এবং মালদা প্রবেশের আগে কিন্তু হল্ট স্টেশন হচ্ছে গৌড় মালদা। মালদা টাউন প্রবেশ করতে চলেছে আর এবার কিন্তু আমাদের সঙ্গে সাক্ষাৎ হবে এই ট্রেনেরই ডাউন, যেটা 13174 শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই কিন্তু আমরা মালদা প্রবেশ করছি আর ডাউন যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটা কিন্তু মালদা থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে আসছে। আর আমাদের সঙ্গে কিন্তু এই দুটো ট্রেনের কিন্তু একসঙ্গে মুখোমুখি হয়ে গেল। মালদা টাউনে প্রবেশ করে ফেলেছি। আমাদের নির্ধারিত সময় থেকে কিন্তু 7 মিনিট দেরিতে ট্রেন চলছে আর এই ট্রেনের কিন্তু এখানে স্টপেজ টাইমিং হচ্ছে 10 মিনিট। ট্রেন কিন্তু মালদা টাউন থেকে ছেড়ে দিল এবং এখানে কিন্তু স্টপেজ টাইমিং ছিল 10 মিনিট, কিন্তু 10 মিনিট আমি খুব অবাক হয়ে গেলাম, 10 মিনিট দাঁড়ালো না। 10 মিনিটের আগেই মানে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। তো যেটা বলছিলাম যে খুব একটু লেট, ভালোই লেটে চলছিল, মানে প্রায় 25-30 মিনিট লেটে ছিল, সেটা কিন্তু খুব ভালোভাবে মেকআপ দিয়েছে। মানে এখন মোটামুটি যদি আমরা দেখি নির্ধারিত সময় থেকে খুব বড় জোর 5 থেকে 7 মিনিট কিন্তু লেটে চলছে। তো এটাকে খুব একটা লেট বলা যাবে না। তো আশা করা যাচ্ছে যে ট্রেন সঠিক টাইমে কিন্তু আমরা গুয়াহাটি পৌঁছতে পারবো। ট্রেন কিন্তু পশ্চিমবঙ্গের কিছু জায়গা দিয়ে যাবে, এবার কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বিহার প্রবেশ করবে। মানে আমরা আসামের দিকে যেহেতু যাচ্ছি, বিহার হয়ে কিন্তু আবার উত্তরবঙ্গ হয়ে দিয়ে আমরা কিন্তু আসামে প্রবেশ করব। এবার আমরা কখন বিহারের বর্ডার ক্রস করছি সেটা দেখার অপেক্ষা। এবার আপনাদেরকে যেরকম বললাম যে আমাদের কদিন ধরে প্রচণ্ড হেক্টিক শিডিউল যাচ্ছিল আর আমরা সকাল সকাল উঠেছি, তো একটু ভাবছি এখন ঘুমিয়ে নিই। এবার ঘুমিয়ে উঠে আপনাদের সঙ্গে আর কোন কোন স্টেশন যাচ্ছি, আর কি কি খাওয়া দাওয়া করছি, আর ট্রেনে আমরা ট্রেন জার্নিটাকে কিভাবে উপভোগ করছি, সবটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই ট্রেনটি প্রথম শুরু হয়েছিল 1 এপ্রিল 1983। এই ট্রেনে 4টি জেনারেল, 9টি স্লিপার, 5টি 3 এসি এবং 1টি 2 এসি কোচ রয়েছে। এই ট্রেনে কোনো পেন্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিং রয়েছে। এই ট্রেনটি অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 2টি রুটে বিভক্ত, অর্থাৎ সপ্তাহে 3 দিন সোম, বুধ ও শনি শিয়ালদহ থেকে শিলচর যায় গাড়ির নম্বর 13175। আবার সপ্তাহে 4 দিন রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্র শিয়ালদহ থেকে আগরতলা যায়, তখন গাড়ির নম্বর হয়ে যায় 13173। ট্রেনের নাম একই থাকে, শুধু নম্বর আর গন্তব্যের পরিবর্তন হয়। কিন্তু উত্তরবঙ্গ কিংবা গুয়াহাটি যেতে প্রতিদিনই এই ট্রেন থাকছে। আমাদের এই ট্রেনে স্লিপার কোচে ভাড়া পড়েছিল গুয়াহাটি পর্যন্ত জনপ্রতি 485 টাকা, জেনারেল হলে গুয়াহাটি পর্যন্ত 270 টাকা, 3 এসি কোচ হলে গুয়াহাটি পর্যন্ত 1305 টাকা জনপ্রতি, আর 2 এসি হলে গুয়াহাটি পর্যন্ত 1860 টাকা। গুড ইভিনিং। আপনাদেরকে যেরকম বলেছিলাম যে আমরা বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গেই রয়েছি, তারপর কিন্তু বিহার হয়ে আবার নর্থ বেঙ্গল হয়ে কিন্তু আমরা আসাম চলে যাব। তো বিহার কিন্তু অলরেডি প্রবেশ করে ফেলেছি, কারণ আমরা একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম যে টেরই পাইনি কখন কখন বিহার প্রবেশ করে ফেলেছে। তাই আপনাদেরকে ডালখোলা বা বারসুই জংশন কোনোটাই আপনাদেরকে কভার করতে পারলাম না, তা সেই জন্য প্রচণ্ডভাবে খুবভাবে দুঃখিত। এবার কিষানগঞ্জ আসছে, 285 কিলোমিটার অতিক্রম করে কিন্তু কিষানগঞ্জ প্রবেশ করতে চলেছে এবং কিষানগঞ্জে প্রবেশ করার মুখে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর কিষানগঞ্জ আসলে কিন্তু আপনাদের সঙ্গে কথা হবে। প্রচণ্ড গরম পড়েছে আজ, মানে ভীষণ গরম, এবং আমার যেহেতু আপারে বার্থ, মানে এতটুকু, মানে এর সামনে এলে ফ্যানের জাস্ট আমি হাওয়াটা পাচ্ছি, এর ভেতরে চলে গেলে বা এদিকে
সরে গেলে একটুকু হাওয়া পাচ্ছি না, তো প্রচন্ড গরম। মানে আমাদের জানি না, যত ব্লগ করতে যাই মানে সেই দিনগুলোতেই মনে হয় এরকম ভাবে গরম পড়ে বা প্রচন্ড রোদ ওঠে। কালকে যেরকম দুর্যোগ গেল, সেই দুর্যোগের পর মানে ভাবা যায় না যে এতটাই গরম। আমরা কিষানগঞ্জে প্রবেশ করব এবং এই কিষানগঞ্জের পর কিন্তু মানে আবার আমরা বেঙ্গলে চলে যাব, মানে নর্থ বেঙ্গল চলে যাব। তো এই হচ্ছে কিন্তু একটা এই কাঞ্চনজঙ্ঘা ট্রেনের যে ট্রেন রুট, এটা কিন্তু খুব মজার ব্যাপার। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমাদের দুটো বাংলা ভাগ হয়ে গেছে এবং ভাগ হয়ে যাওয়ার ফলে কিন্তু আমরা কিন্তু সরাসরি বেঙ্গল হয়ে যেতাম। বাংলাদেশ যেহেতু আলাদা দেশ হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমরা বিহার মানে অন্য একটা রাজ্য হয়ে কিন্তু বিহার ঝাড়খণ্ড এই রাজ্যটা হয়ে কিন্তু আবার নর্থ বেঙ্গল প্রবেশ করছি। তো একটা মজার ব্যাপার যে এই লাইন দিয়ে মানে ট্রেন লাইনটা যে এইভাবে রুটটা করা হয়েছে। তো যাই হোক, আপনাদেরকে এবার কিষানগঞ্জ পৌঁছচ্ছে, কিষানগঞ্জে যাওয়ার পর বাকি কথা হচ্ছে। আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন থেকে 485 কিলোমিটার অতিক্রম করে কিন্তু কিষানগঞ্জ স্টেশন প্রবেশ করলো। আর কিষানগঞ্জ স্টেশনটা কিন্তু বিহার রাজ্যের একটি স্টেশন। আমাদের ট্রেন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে গেল। আর এই স্টেশনে কিন্তু স্টপেজ টাইমিং হচ্ছে 5 মিনিট। আর আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরিতে চলছে। এখন বাজে সময় 4:30, আর ট্রেন কিন্তু কিষানগঞ্জ স্টেশনে প্রবেশ করে গেল। আমাদের ট্রেন কিন্তু কিষানগঞ্জ স্টেশন থেকে ছেড়ে গেল। এখানে হল্ট টাইমিং ছিল, স্টপেজ টাইমিং ছিল 5 মিনিট। তো মোটামুটি 7 মিনিট কিন্তু এখানে দাঁড়িয়েছে। আর এখন সময় হচ্ছে 4:41, আর 4:41-এ কিন্তু এই ট্রেন ছেড়ে গেল কিষানগঞ্জ স্টেশন থেকে। এবার কিন্তু আমরা বিহার রাজ্য থেকে আবার পশ্চিমবঙ্গে প্রবেশ করব, মানে আমরা নর্থ বেঙ্গল প্রবেশ করতে চলেছি। আমাদের ট্রেন কিন্তু 516 কিলোমিটার অতিক্রম করে আলুয়াবাড়ি রোড জংশনে প্রবেশ করলো। আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা লেটে চলছে। আর এখন বাজে বিকেল 5:08। আর এখানে কিন্তু স্টপেজ টাইমিং হচ্ছে 2 মিনিট। 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু ট্রেন আলুয়াবাড়ি রোড জংশন থেকে কিন্তু ছেড়ে গেল। আমরা কিন্তু নর্থ বেঙ্গল প্রবেশ করে ফেলেছি। আর এর পরবর্তী স্টেশন আসতে চলেছে নিউ জলপাইগুড়ি। এখন যেমন বিকেল 5টা হয়ে গেছে, তো সূর্য অস্ত যাচ্ছে। আর আলুয়াবাড়ি রোড জংশনে আমরা প্রবেশ করলাম এবং এই যে সূর্য অস্তের যে দৃশ্যটা, সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। এনজিপি প্রবেশ করার আগে কিন্তু হঠাৎ করে দেখছি যে বৃষ্টি নেমে এলো। মানে আমরা এতক্ষণ আসছিলাম পুরো রোদ গরম এমন অবস্থা, কিন্তু এখন দেখছি হঠাৎ করে বৃষ্টি। আবার এনজিপি যখন প্রবেশ করছে তখন আবার দেখছি এদিকটা আর বৃষ্টি নেই, মানে বৃষ্টি থেমে গেছে। তো প্রকৃতির এক অদ্ভুত খেলা আর কি, যে কখনো ঝলমলে রোদ, কখনো আবার বৃষ্টি, এই চলছে আর কি প্রকৃতির খেলা। আর এনজিপি কিন্তু প্রবেশ করছে। আধ ঘন্টা যে ট্রেন লেট ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে মেকআপ দিয়েছে, পুরো পারফেক্টলি। 5:52-তে হচ্ছে কিন্তু এনজিপি, এবং 5:52 একদম অন টাইম কিন্তু দেখাচ্ছে যে এনজিপি প্রবেশ করে যাবে। ট্রেন কিন্তু নিউ জলপাইগুড়ি জংশনে প্রবেশ করে ফেললো। 573 কিলোমিটার অতিক্রম করে এই প্রবেশ করছে নিউ জলপাইগুড়ি জংশন। অন টাইম দেখাচ্ছিল 5:52-তে ট্রেন প্রবেশ করবে, কিন্তু ট্রেন প্রবেশ করলো 5:57-তে। আর ছেড়ে যাবে কিন্তু 6:07-এ। তো মোটামুটি 10-15 মিনিট এখানে স্টপেজ আছে। নিউ জলপাইগুড়ি জংশনে কিন্তু ট্রেন প্রবেশ করে ফেলেছে। আর আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি চা আর হচ্ছে 1 প্লেট ডাল বড়া। 1 প্লেট ডাল বড়াতে 4টে ডাল বড়া থাকে, যার দাম পড়েছে 20 টাকা। আর প্রচণ্ড কিয়স, মানে যেহেতু অনেকক্ষণ দাঁড়ায় এবং এখানে অনেক যাত্রীরা নামে, মানে ওঠা নামার একটা ব্যাপার রয়েছে, অনেক যাত্রীরা এখানে নেমে গেল, আবার উঠবে কিছু যাত্রীরা। আর এই এনজিপি কিন্তু এখান থেকে কিন্তু যারা ডুয়ার্স যাচ্ছে বা দার্জিলিং হোক বা গ্যাংটক হোক, সেটার কিন্তু একটা কানেক্টিভিটি রয়েছে। বলতে গেলে বড় একটা স্টেশন, তো সেই জন্য একটা কিওসটা তো রয়েছে। সেই কিওসের মধ্যে কিন্তু আমাকে এখন ব্লগ করতে হচ্ছে। আমরা কিন্তু এই চা আর ডাল বড়া সহযোগে কিন্তু আমাদের আজকের সান্ধ্যকালীন স্ন্যাক্সটা করে নেব। আর চায়ের দাম পড়েছে 10 টাকা করে। আমাদের ট্রেন কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে গেল। ট্রেন কিন্তু 15 মিনিট দাঁড়িয়েছিল। 5:57-তে ট্রেন প্রবেশ করেছিল, 6:13 বাজে ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর আমাদের কিন্তু এরই সঙ্গে সান্ধ্যকালীন স্ন্যাক্স খাওয়া হয়ে গেল। ডাল বড়াটা প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে এটা খাবারের রিভিউটা না দিলে না হয়, এবং একদম তেনিয়ে গেছে, মানে ক্রিপসি জিনিসটাই ছিল না, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো কেন নিলাম, মানে এখন খেয়ে এরকম মনে হচ্ছে। চাটা বেশ ভালোই ছিল। আর এনজিপি স্টেশন কিন্তু আমরা ছেড়ে গেল। ট্রেন প্রচণ্ড ভালো যাচ্ছে, মানে একটু আধটু 2-3 মিনিট বা আধ ঘন্টা যেটা লেট করছে সেটা খুব ভালোভাবে কিন্তু কাভার হয়ে যাচ্ছে। এবং
15 মিনিটই দাঁড়িয়েছে, মানে 15 মিনিটের থেকে বেশি, 20 মিনিট বা বেশি দাঁড়ালো না, খুব অন টাইম কিন্তু ছেড়ে গেল। এবার দেখা যাক গুয়াহাটি আমরা ঠিকঠাকভাবে পৌঁছতে পারছি কিনা, সেটাই হচ্ছে দেখার। আমাদের ট্রেন কিন্তু 638 কিলোমিটার অতিক্রম করে এবার কিন্তু প্রবেশ করতে চলেছে ধূপগুড়ি স্টেশন। আর ধূপগুড়ি স্টেশন কিন্তু একদম অন টাইম প্রবেশ করে ফেলেছে। 7:22 কিন্তু ছিল ধূপগুড়ি স্টেশনের টাইম, এবং ধূপগুড়ি স্টেশন কিন্তু 7:22-এ একদম পুরো অন টাইম কিন্তু প্রবেশ করে ফেলেছে। আর এই স্টেশনে কিন্তু স্টপেজ টাইমিং হচ্ছে 2 মিনিট। ধূপগুড়ি স্টেশনে প্রবেশ করলো আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। ধূপগুড়ি স্টেশন থেকে ট্রেন কিন্তু 7:25-এ ছেড়ে গেল। বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সঙ্গে কিন্তু প্রচুর বজ্রবিদ্যুৎ হচ্ছে, এবং খুব ভালোভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ হচ্ছে। আমাদের ট্রেন কিন্তু 660 কিলোমিটার অতিক্রম করে এবার কিন্তু প্রবেশ করতে চলেছে ফালাকাটা। ফালাকাটা কিন্তু প্রবেশ করে ফেলেছে। আর এই ফালাকাটাতে কিন্তু টাইম ছিল, অন টাইম ছিল 7:48। বিফোর টাইমে কিন্তু ট্রেন প্রবেশ করলো, মানে 7:42-এ কিন্তু ট্রেন ফালাকাটাতে প্রবেশ করলো। আর এখানে যেহেতু 2 মিনিট স্টপেজ ছিল, কিন্তু ট্রেন যেহেতু বিফোর টাইমে প্রবেশ করছে, সেহেতু মোটামুটিভাবে 8 মিনিট কিন্তু দেখাচ্ছে যে এখানে ট্রেন দাঁড়াবে। ট্রেন কিন্তু একদম অন টাইমে এই ফালাকাটা স্টেশন থেকে কিন্তু ছেড়ে গেল। 7:50-এ কিন্তু ট্রেন ফালাকাটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর ফালাকাটার পর কিন্তু এর পরবর্তী স্টেশন হচ্ছে নিউ কোচবিহার। আমাদের ট্রেন কিন্তু 698 কিলোমিটার অতিক্রম করে এবার কিন্তু নিউ কোচবিহার স্টেশন প্রবেশ করতে চলেছে। আর নিউ কোচবিহার স্টেশনে কিন্তু একদম অন টাইম প্রবেশ করছে 8:25। নিউ কোচবিহার স্টেশনে কিন্তু একদম অন টাইম 8:25-এ ট্রেন প্রবেশ করছে। আর এখানে কিন্তু স্টপেজ টাইমিং হচ্ছে 5 মিনিট। বাইরে কিন্তু এখনও কিন্তু অঝরে বৃষ্টি হচ্ছে, তো যেই গরম রোদটা ছিল সেটার থেকে কিন্তু অনেকটাই এখন নিস্তার পাওয়া গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা রয়েছে। ট্রেন কিন্তু একদম অন টাইম ছেড়ে গেল। আর এখানে 5 মিনিট স্টপেজ টাইমিং ছিল, সেই 5 মিনিট সময় অনুসারেই কিন্তু ট্রেন একদম 8:30টায় নিউ কোচবিহার স্টেশন থেকে ছেড়ে গেল। এর পরবর্তী স্টেশন আসবে নিউ আলিপুরদুয়ার। আর এখন কিন্তু আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিউ কোচবিহার স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আমাদের ট্রেন কিন্তু 717 কিলোমিটার অতিক্রম করে এবার কিন্তু প্রবেশ করতে চলেছে নিউ আলিপুরদুয়ার। আর নিউ আলিপুরদুয়ারের সময়সূচি হচ্ছে 8:50, আর একদম অন টাইম কিন্তু প্রবেশ করছে নিউ আলিপুরদুয়ারে। আমাদের ট্রেন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে নিউ আলিপুরদুয়ারে। আর এখনো কিন্তু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখানের কিন্তু স্টপেজ টাইমিং হচ্ছে 5 মিনিট। আমাদের ট্রেন যেরকম 5 মিনিট দাঁড়ানোর কথা ছিল, সেই অনুসারে কিন্তু এখানে 5 মিনিটই দাঁড়ালো। তো অন টাইমে কিন্তু নিউ আলিপুরদুয়ার থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি উপরে যাব, এবার আমরা রাতের ডিনার সারবো। রাতের ডিনার সেরে তারপরে আর কি জার্নিটাকে আমরা এক্সপ্লোর করছি এই জার্নিতে, সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিন্তু আমরা রুটি আর সবজি নিয়ে নিয়েছিলাম। এখানে সবজি রয়েছে কিন্তু আলু মটরের সবজি, আর রুটি রয়েছে
রুটিগুলো কিন্তু খুব পাতলা পাতলা স্টাইলের থাকে, একদম যে পরোটার স্টাইলে সেটাই। এবার এটা কিন্তু রাজুদার সেই পকেট পরোটা নয়, আর এই আপেল পেঁয়াজও এখানে নেই, তো নর্মাল রুটি সবজি খাচ্ছি। তো সেই রুটি সবজির আর স্বাদ বা রিভিউ আর কি করব, এই আমরা খাওয়া দাওয়া করছি। এবার খাওয়া দাওয়ার পর বাকি কথা হচ্ছে। আপনারা যেমন দেখলেন আমরা ডিনার করছিলাম, এবং ডিনার করতে করতেই কিন্তু নর্থ বেঙ্গল পেরিয়ে কিন্তু আমরা অলরেডি আসামে প্রবেশ করে ফেলেছি। আর এখন কিন্তু ট্রেন প্রবেশ করেছে গোসাইগাঁও হাটে, আর এখন বাজে 9:30। আর এই 9:30টার সময় কিন্তু আমাদের ট্রেন গোসাইগাঁও হাট মানে আসাম কিন্তু প্রবেশ করে ফেলেছে। তো আমরা কিন্তু মোটামুটি এই কাঞ্চনজঙ্ঘা জার্নিতে কিন্তু দুটো রাজ্য পেরিয়ে, এক হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে বিহার, এবং এরপর হচ্ছে আসাম। তো আমরা দুটো রাজ্য পেরিয়ে কিন্তু ফাইনালি আসামে প্রবেশ করে ফেলেছি। তাই এখন 9:30 বাজে, আর আমাদের ট্রেন গুয়াহাটি, যেহেতু অন টাইম ট্রেন চলছে, প্রচণ্ড রাইট টাইম রয়েছে ট্রেন, সেই জন্য আমাদের গুয়াহাটির টাইম হচ্ছে কিন্তু 2:45। 2:45-এ নামতে হবে। আর রাতে আর আপনাদেরকে দেখানোর মতো তেমন কিছুই নেই, কারণ আলো মানে এতটাই অভাব যে কিছুই ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো না। সেই জন্য আমরা কিন্তু এখন ঘুমিয়ে পড়ছি। দেখা হচ্ছে আবার কালকে। তো আজকের মতো গুড নাইট। আবার কালকে আপনাদের সঙ্গে গুয়াহাটিতে নেমে কথা হবে। গুড মর্নিং, আমরা কিন্তু ফাইনালি গুয়াহাটি পৌঁছে গেছি। আমাদের ট্রেন কিন্তু একদম অন টাইম ছিল, আমরা কিন্তু মাঝ রাতে গুয়াহাটি স্টেশন পৌঁছে গেছি। মানে ওই 2:40 নাগাদ কিন্তু আমাদের ট্রেন গুয়াহাটি একদম নিয়ে চলে এলো। অ্যাকচুয়ালি বিফোর টাইম ছিল, কারণ গুয়াহাটির আগে স্টেশন কিন্তু আপনারা যারা কলকাতার দিক থেকে আসছেন বা অন্য সাইড থেকে আসছেন, আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে গুয়াহাটির আগের স্টেশন হচ্ছে কিন্তু কামাখ্যা। এবার কামাখ্যা স্টেশনে কিন্তু একদম বিফোর টাইমে ট্রেন চলে আসে, এবং বিফোর টাইমে ট্রেন চলে আসার ফলে কিন্তু কামাখ্যা স্টেশনে 1 ঘন্টা ট্রেন স্টে করেছিল। কামাখ্যা থেকে একদম 10 মিনিটের মধ্যে কিন্তু গুয়াহাটি আমাদেরকে নিয়ে চলে এলো। 13175 আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এই ট্রেনটি কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গুয়াহাটি হয়ে একদম শিলচর চলে যাবে। আপনারা যারা শিলচর যেতে চাইছেন, লামডিং, বদরপুর, শিলচর, আপনারা এই ট্রেনে কিন্তু অনায়াসেই যেতে পারবেন। আর আমরা কিন্তু চলে এসেছি গুয়াহাটি। তার কারণ হচ্ছে আমি কিন্তু গুয়াহাটি থেকে, মানে আমি লাভ টু ট্রাভেলের আপনাদের হোস্ট এবং দোস্ত চুমকি সরকার, আমার কিন্তু অরিজিনাল বাড়ি হচ্ছে কিন্তু আসামের জোরহাট। আমি কিন্তু গুয়াহাটি স্টেশন থেকে এখন আমাদের ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে জনশতাব্দী এক্সপ্রেস আসবে। এই ট্রেনে করে কিন্তু আমি আমার বাড়ি জোরহাট চলে যাব। আমাদের এই ট্রেন জার্নির ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের প্রথম ট্রেন জার্নির ব্লগ ছিল, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেক কিছু হয়তো আপনাদেরকে ঠিকঠাকভাবে তুলে ধরতে পারিনি। সবটা কিন্তু আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে সত্যিই খুব মূল্যবান। আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না। আর লাভ টু ট্রাভেলের পক্ষ থেকে এটা ছিল এই প্রথম লং ট্যুর, তো প্লিজ সাপোর্ট আস।